আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অবকলনের যে চ্যাপ্টারটা চলছিল মানে রোল এবং ল্যাগ্রাঞ্জের উপপাদ্য তোমরা পড়ে নিয়েছো। এখন রোল এবং ল্যাগ্রাঞ্জের কিছু ব্যবহারিক প্রয়োগ এখানে আছে। তো প্রশ্নমালা তোমরা বের করো। অবকলনের প্রশ্নমালা 3B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর আমি এখন দেখছি। তো দেখো, সংক্ষিপ্ত 1 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, মনে করো fx একটা সমীকরণ দেওয়া আছে। fx নিশ্চয়ই এটা চিনতে পারছি এটা কি ধরনের অপেক্ষক, এটা বহুপদী অপেক্ষক। আর fx 0 এর বীজ, fx 0 মানে এটা সমান যদি 0 হয় তার মানে এই বহুপদী অপেক্ষকটা যদি 0 হয় তাহলে এর দুটো বীজ মানে 1 আর -1 এর চার, তাহলে 1 আর -1 এর চার একে নিশ্চয়ই সিদ্ধ করবে। আর রোলের উপপাদ্য থেকে f'(x = 0 বীজ বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এটাকে f'(x) করে নিচ্ছি। তাহলে f'(x) = কত হচ্ছে, দেখো এখানে 12x² + 2x - 4 পাচ্ছি আমরা f'(x). এই সমীকরণের বীজ বের করতে বলেছে রোলের উপপাদ্যের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা এখানে রোলের উপপাদ্য প্রযোজ্য এটা আমরা একটু লিখে দিচ্ছি যে এখানে fx একটি বহুপদী অপেক্ষক, অতএব যে কোনো বিস্তারে সন্তত ও অবকলনযোগ্য, মানে রোলের দুটো শর্ত সিদ্ধ হয়ে গেল। এখন যেহেতু f'(x = 0 দুটো বীজ বলে দেওয়া আছে 1 আর -1, তাহলে f1 = হচ্ছে 0 এবং f - 1/4 সমান হচ্ছে 0, কারণ fx = 0 সমীকরণের দুটো বীজ 1 আর -1 করে দিয়েছে। তাহলে 3 নম্বর শর্ত সিদ্ধ হয়ে গেল। তাহলে রোলের সবকটা শর্ত সিদ্ধ হয়ে গেল। তাহলে রোলের উপপাদ্যে তিনটি শর্তই সিদ্ধ হয়, অতএব f'(c) = 0 তে আমরা নিশ্চয়ই একটা মান পাবো। তাহলে f'(c) মানে হচ্ছে 12c² + 2c - 4 = 0 হবে। এবং এখান থেকে আমরা নিশ্চয়ই c এর একটা মান পাবো যে মানটা হবে এই 1 আর -4 এর মধ্যবর্তী। দেখা যাক এখন কি হয়। তো 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাচ্ছি দেখো 6c² + c - 2 = 0। 6c² 6 দিয়ে 12 হচ্ছে, 4 3 12 + 4c - 3c - 2 = 0। তার মানে 2c কমন যাচ্ছে, তাহলে 3c + 2 -1 ইনটু 3c - +2 = 0। তার মানে 3c + 2 ইনটু 2c - 1 সমান হচ্ছে 0। তাহলে c এর আমরা দুটো মান পাচ্ছি। তাহলে c সমান হচ্ছে -2/3 আর একটা হচ্ছে 1/2। তো এই দুটো মানের মধ্যে যেহেতু রোলের উপপাদ্য প্রয়োগ করতে বলেছে, তাহলে আমরা 1 আর -1 এর মধ্যে যে মানটা পাবো, দেখো এখানে 1 আর -4 এর মধ্যে যে মানটা পাচ্ছি একটু দেখে নিতে পারো। এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি -1 হয়, তাহলে -1/4 থাকছে 4/1 এখানে -1/4 থাকছে। আর 1/2 কোথায় থাকবে? 1/2 নিশ্চয়ই এখানে থাকবে। তাহলে 1 আর -1/4 এর মধ্যে আমরা 1/2টাকে পাচ্ছি। আর 2/3 মানে এই ঘরটা -2/3, তার মানে এই যে ঘরটা, এই ঘরটার 3/2 ভাগ। তাহলে 3/2 ভাগ, এটা 4/1 ভাগ, তো 3/2 ভাগ নিশ্চয়ই এদিকে চলে আসছে। তাহলে এটা কিন্তু -2/3 কিন্তু এর মধ্যে পড়ছে না। তাহলে এর মধ্যে পড়ছে একটাই মান, সেটা হচ্ছে হাফ। তাহলে আমরা এটা লিখতে পারবো যে যেহেতু 1/2টা হচ্ছে 1 <1/2 - 1/2 - 1/2
-1/4 লেস দেন হাফ লেস দেন 1, অতএব এখানে f ড্যাশ x ইকুয়াল টু 0 এর একটি মান হাফ হবে। ঠিক আছে, তারপরে দেখো দুইয়েরটা। তো দুইয়ে কি বলেছে দেখো, fx একটা বহুপদী অপেক্ষক, fx ইকুয়াল টু 0 বহুপদ সমীকরণে দুটো বীজ আছে, তাহলে f ড্যাশ x ইকুয়াল টু 0 যে বহুপদ সমীকরণ হবে তার যে একটা বীজ থাকবে সেইটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা fx একটা যেহেতু বহুপদী অপেক্ষক, তাহলে ধরে নিচ্ছি যে fx ইকুয়াল টু 0 এটা একটা সমীকরণ। তাহলে এই সমীকরণের দুটি বাস্তব বীজ আলফা ও বিটা। তাহলে এর বাস্তব বীজ যেহেতু আলফা ও বিটা, তাহলে আমরা এটা বলতে পারি যেহেতু এটা বহুপদী অপেক্ষক, তাহলে আলফা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বিটা, অন্তরে এটা সন্তত বহুপদী অপেক্ষক। আবার এই অন্তরে এটা অবকলনযোগ্য। আবার যেহেতু এর দুটো বীজ আলফা ও বিটা, তাহলে f আলফা সমান নিশ্চয়ই 0 হবে, f বিটা এটাও নিশ্চয়ই 0 হবে, কারণ আলফা ও বিটা নিশ্চয়ই fx 0 সমীকরণকে সিদ্ধ করবে, কারণ আলফা আর বিটা সমীকরণের বীজ। তাহলে কি হলো, এখানে রোলের তিনটে শর্তই সিদ্ধ হলো। তাহলে রোলের উপপাদ্যের তিনটি শর্ত সিদ্ধ হয়, তার মানে রোলের উপপাদ্য মেনে চলবে। অতএব আমরা f ড্যাশ c ইকুয়াল টু 0 তে একটা মান নিশ্চয়ই পাবো যেটা আলফা ও বিটার মধ্যে হবে। তাহলে এখন f ড্যাশ ইকুয়াল টু 0 তে একটি মান পাওয়া যাবে যা আলফা এবং বিটার মধ্যে হতে হবে। তাহলে আলফা লেস দেন সি লেস দেন বিটা হবে, অর্থাৎ f ড্যাশ c ইকুয়াল টু 0 এই সমীকরণের একটা বীজ অবশ্যই থাকবে আলফা ও বিটার মধ্যবর্তী। ঠিক আছে না? তারপরে দেখো তিনেরটা প্রায় একই অঙ্ক, fx ইকুয়াল টু x - 1 x - 2 x - 3 x - 4। তো দেখাও যে f ড্যাশ x ইকুয়াল টু 0 সমীকরণের তিনটে বাস্তব বীজ আলফা বিটা গামা থাকবে, যেখানে আলফা থাকবে 1 থেকে 2 এর মধ্যে, বিটা থাকবে 2 থেকে 3 এর মধ্যে, আর গামা থাকবে 3 থেকে 4 এর মধ্যে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এটা গুণ করলে সবই x এর পাওয়ার গুলো পূর্ণ সংখ্যায় আসবে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আসবে, তার মানে এটা একটা বহুপদী অপেক্ষক। তাহলে লিখব fx একটি বহুপদী অপেক্ষক, অতএব এখানে আমরা মানটা নিচ্ছি 1 থেকে 4 পর্যন্ত, 1 লেস দেন x লেস দেন 4 বিস্তারে সন্তত, 1 লেস দেন x লেস দেন 4 বিস্তারে অবকলনযোগ্য। আবার দেখো যেহেতু এই তিনটে বীজ fx 0 হলে আমরা এখানে দেখতে পাচ্ছি fx যদি 0 হয়, তার মানে এটা যদি 0 হয়, তাহলে f1 এর মান 0 হবে, f2 এর মান 0 হবে, f3 এর মান 0 হবে, আবার f4 এর মানও 0 হচ্ছে, মানে f1 সমান f2 হচ্ছে। তাহলে যেহেতু f1 সমান f2, আবার f2 সমান f3, আবার f3 সমান f4, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে রোলের তিনটে শর্ত সিদ্ধ হচ্ছে। তার মানে 1 আর 2 এর মধ্যে একটা বীজ আছে f ড্যাশ 0, তার মানে f ড্যাশ c এর মান 1 থেকে 2 এর মধ্যে একটা পাবো। আবার যেহেতু 2 এর সঙ্গে 3 সমান হচ্ছে, f2 সমান f3 হচ্ছে,
তাহলে f টেস্ট c এর একটা মান পাবো যেটা 2 আর 3 এর মধ্যবর্তী হচ্ছে, আবার যেহেতু f3 সমান f4 হচ্ছে তাহলে f টেস্ট c এর একটা মান পাবো যেটা 3 থেকে 4 এর মধ্যে হবে, তাই না? তাহলে লিখব যে ইহা রোলের উপপাদ্যের তিনটি শর্ত সিদ্ধ করে, তিনটি শর্ত সিদ্ধ করে। তাহলে যেহেতু তিনটে শর্ত সিদ্ধ করে, অতএব 1 এবং 2 এর মধ্যে একটা বীজ থাকবে, অতএব c এর মান হবে 1 থেকে 2 এর মধ্যে একটা, এখানে আলফা বলেছে তাহলে আলফার মান একটা, 1 থেকে 2 এর মধ্যে একটা বীজ পাবো f টেস্ট c এর, তাহলে f টেস্ট c ইকুয়াল টু 0 বলে 1 থেকে 2 এর মধ্যে একটা বীজ থাকবে, আবার 2 থেকে 3 এর মধ্যে একটা বীজ থাকবে, আবার 3 থেকে 4 এর মধ্যেও আরেকটা বীজ থাকবে। এই আলফা বিটা গামা তিনটে মান যদি বের করা হয় তাহলে অবশ্যই এখানে 1 থেকে 2 এর মধ্যে কোনো একটা মান পাবো, তার মান হবে সেটাই হবে আলফা। 2 থেকে 3 এর মধ্যে কোনো একটা মান আমরা বার করতে পারবো f টেস্ট c 0 করে, মানে f টেস্ট c 0 করলে এখানে যেহেতু f টেস্ট c একটা তৃতীয় ক্রমের সংখ্যা হবে এবং তাদের মান অবশ্যই এই তিনটে মধ্যে একটা একটা করে থাকতে হবে, কারণ এটা রোলের উপপাদ্য মেনে চলছে। ঠিক আছে, এটা লিখলেই হবে। তারপরে দেখো 4এরটা, তো 4এরটা তোমাদের বইয়ের এক্সাম্পলে করা রয়েছে, তোমরা দেখবে রোলের থিওরেমের যে রোলের উপপাদ্যের যে উদাহরণগুলো রয়েছে তার 5 নম্বর উদাহরণে এই 4এর অঙ্কটা করা আছে। তো 4এর অঙ্কটার সঙ্গে ওখানের সঙ্গে একটু ডিফারেন্স যদিও আছে, তবু তোমরা ওটা করতে পারবে। দেখো সবটাই যা যা উদাহরণে আছে সবটাই একই হবে। তো উদাহরণের সঙ্গে এখানে ডিফারেন্স যেটা রয়েছে, উদাহরণে দেখো দেখলেই দেখতে পাবে ওখানে বলেছে সমীকরণের একের চেয়ে বড় কোনো বাস্তব বীজ নেই, তো ওটাই প্রুফ করা আছে। অ্যাকচুয়ালি তোমার যেটা হবে সেটা একই হবে, ওখানে দেখানো হয়েছে যে এক ছাড়া এই সমীকরণের অন্য কোনো বীজ নেই। তার মানে আমরা এটা বলতে পারবো যে একের চেয়ে বড় কোনো বীজ নেই, আবার একের চেয়ে ছোটও কোনো বীজ নেই, তার মানে কেবলমাত্র একটা বীজ আছে, সেটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা আমরা উদাহরণ 5 থেকে করতে পারবো। তারপরে দেখো 5এরটা, তো 5এর যেটা রয়েছে fx দেওয়া আছে, এটা -2 থেকে 2 অন্তরে বলে দিয়েছে রোলের উপপাদ্য মেনে চলে, তাহলে c এর মানটাও বলে দিয়েছে, দিয়ে এখান থেকে ab এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা বলে যখন দিয়েছে -2 ≤ 2 বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য বলে দিয়েছে, রোলের উপপাদ্য প্রযোজ্য। তাহলে যেহেতু এটা রোলের উপপাদ্য প্রযোজ্য, তাহলে আমরা f ' x বের করতে পারবো। f ' x 0 তে দুটো মান, একটা মান অন্তত পাবো যেটা -2 থেকে 2 এর মধ্যে পড়বে। তাহলে f ' x হচ্ছে দেখো 3x² + 2ax - b। ঠিক আছে, তো এইটাকে যদি আমরা f ' c হচ্ছে 3c² + 2ac - b, তার মানে f ' c 0 করে আমরা একটা মান পাবো 3c² + 2ac - b 0, বা c পাচ্ছি -2a ± √b² মানে হচ্ছে 4a² - 4a, a মানে হচ্ছে 3 আর c মানে হচ্ছে -b/2, ও সরি 2 × 3, তার মানে পাচ্ছি -2a ± এটা 4, 2 কমন আসছে, তাহলে a², 4 চলে গেলে থাকছে এখানে -3b/2 × 3, তার মানে হচ্ছে -a ± √a² + 3b/3।
তো এটা c এর মান, কিন্তু দেওয়া আছে যে c এর মান হবে 1 প্লাস রুট 13/3, যেটা -2 থেকে 2 এর মধ্যে। তাহলে -2 থেকে 2 এর মধ্যে যে মানটা আছে সেটা নিশ্চয়ই এখানে একটা আমরা পাবো মান। তাহলে মানটা আমরা পাবো -a। তাহলে -a = 1 পাচ্ছি আমরা। তাহলে যে মানটা দেওয়া আছে এর সঙ্গে তুলনা করে পাই, তাহলে যেহেতু দেওয়া আছে c হচ্ছে 1 প্লাস রুট 13/3, তাহলে দুটোর মধ্যে তুলনা, দুটো c এর মধ্যে আমরা তুলনা করে পাই তাহলে তুলনা করে পাচ্ছি যেহেতু এটা অমূলত অপেক্ষক, আমরা তুলনা করতেই পারি। অমূলত অপেক্ষক মানে a প্লাস রুট b সমান যদি p প্লাস রুট q হয়, তাহলে a সমান p হয় এবং b সমান q হয়। এটা আমরা অমূলত রাশি ধর্ম থেকে জেনেছি। তাহলে এখান থেকে আমরা তুলনা করে পাবো 1 হচ্ছে -a হচ্ছে 1, আর রুট ওভার a স্কয়ার প্লাস 3b এটা সমান হবে 13। তাহলে এখান থেকে পাচ্ছি a হচ্ছে -1, আর এখান থেকে আমরা a এর মান যদি বসিয়ে দিই, তাহলে 1 প্লাস 3b হচ্ছে 169। ও সরি, এটাও তো রুট 13, তাহলে এটা হচ্ছে 13। তাহলে b হচ্ছে 13 -1, তাহলে 12/3 মানে 4। তাহলে a এর মান পাচ্ছি আমরা -1 আর b হচ্ছে 4। ঠিক আছে না? তারপরে দেখো 6 এর 1 নম্বর অঙ্কটা বলেছে নিম্নে সংজ্ঞাত অপেক্ষকে ওপর যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল রোলের উপপাদ্যের সাহায্যে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে রোলের উপপাদ্যকে আমাদের যে বিন্দুতে স্পর্শক সমান্তরাল হয় সেই বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ে ব্যবহার করতে হবে। তো দেখো এখানে এটা একটা বহুপদ অপেক্ষক, তাহলে আমরা এটা লিখতে পারবো, এটা বহুপদ অপেক্ষক দেখতেই পাচ্ছি। তাহলে আমরা লিখবো 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 4 বিস্তারে অপেক্ষকটি মানে y অপেক্ষকটি বা fx অপেক্ষকটি সন্তত 0 লেস দেন x লেস দেন 4 বিস্তারে অবকলনযোগ্য। অবশ্যই তার আগে এটা লিখবে অপেক্ষকটি বহুপদ অপেক্ষক। এই বহুপদ অপেক্ষক হলে সব বিস্তারে সন্তত এবং অবকলনযোগ্য হয়। আবার দেখো f0 = 0, f4 = 0, তাই না? অতএব f0 = f4, অতএব 0 লেস দেন x লেস দেন ইকুয়াল টু 4 বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য। মানে রোলের শর্তের তিনটে শর্তই সিদ্ধ হচ্ছে। অতএব f' c একটা মান আমরা বার করতে পারবো। তাহলে এখানে dy dx ইকুয়াল টু হচ্ছে তার আগে y টা একবার আমরা গুণ করে লিখে নিই, তাহলে সুবিধা হবে। যেহেতু এখানে দেওয়া আছে y ইকুয়াল টু দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4x, তাহলে dy dx সমান হচ্ছে 2x মাইনাস 4। অতএব রোলের উপপাদ্য থেকে আমরা পাই dy dx equal to 0 মানে 2x minus 4 dy dx equal to 0 তে একটা মান পাবো আমরা, এটা equal to 0 বা x equal to হচ্ছে 2। আর x equal to যদি 2 হয় তাহলে আমরা y equal to পাবো, x equal to 2 বসাচ্ছি, তাহলে 2 এখানেও বসাতে পারি, তাহলে 4 minus x
ইকুয়াল টু 2 হলে 4 মাইনাস 8, তার মানে হচ্ছে -4। দেখো আমরা এটা জানি যে dy dx 0 হলে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়। তাহলে এটা আমরা লিখব যে dy dx ইকুয়াল টু 0 হলে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, x অক্ষের সমান্তরাল হয়। আবার dy dx 0 কোন বিন্দুতে হচ্ছে না x = 2 y = -4 বিন্দুতে। অতএব 2, -4 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। হলো। তারপরে দেখো 6 এর 2 নম্বরটা একই ভাবে আমরা করতে পারবো। এটাতে অপেক্ষকটা দেখো 1 - cos x আছে, আমরা একটু এগিয়ে দেখে নিতে পারি। 6 এর 2 নম্বরটা y = আছে 1 - cos x, তাহলে dy এখানে dy dx টা একবার বের করে রেখে দিই, আগেরটাতেও করতে পারতাম। তাহলে এটা পাচ্ছি আমরা -sin x। ঠিক আছে, এখন আমরা লিখব যে এই অপেক্ষকটি, এখানে বিস্তারটা দেওয়া আছে 0 x 2 পাই। x 2 পাই মানে হচ্ছে এটা 0, এটা হচ্ছে 2 পাই। 2 পাই মানে এই জায়গাটাই আবার ঘুরে আসছে পুরো একটা পাক। তার মানে অপেক্ষকটি এখানে দেখো ত্রিকোণমিতিক অপেক্ষক, তাহলে এখানে y অপেক্ষকটি 1 - cos x, তাহলে আমরা এটা লিখতে পারবো cos x অপেক্ষকটি সর্বত্র মানে যে কোনো বিস্তারে সন্তত ও অবকলনযোগ্য। তাহলে সন্তত ও অবকলনযোগ্য, অতএব 1 ধ্রুবক অপেক্ষক যে কোনো বিস্তারে সন্তত অবকলনযোগ্য, অতএব 1 - cos x অপেক্ষকটি যে কোনো বিস্তারে সন্তত ও অবকলনযোগ্য। অতএব আবার f0 ইকুয়াল টু হচ্ছে 1 - cos 0, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 0। আর f2 পাই মানে হচ্ছে 1 - cos 2 পাই মানে হচ্ছে 0, কারণ cos 2 পাই এর মান হচ্ছে 1, তাহলে এটাও 0। তাহলে f0 ইকুয়াল টু f2 পাই। তার মানে কি হলো লিখবো আমরা, রোলের তিনটে শর্তই সিদ্ধ হয়, অতএব রোলের উপপাদ্য এখানে প্রযোজ্য হবে। তাহলে এটাই লিখবো আমরা যে রোলের তিনটে শর্তই সিদ্ধ করে, অতএব রোলের উপপাদ্য প্রযোজ্য। তাহলে এখানে আমরা এটা লিখে দেবো, রোলের উপপাদ্য প্রযোজ্য। অতএব এখান থেকে আমরা একটা মান পাবো যেটা dy dx = 0, মানে sin x = হবে 0। তাহলে x = আমরা পাবো n পাই। এখন n এর মান যদি আমাদের 0 হয় তাহলে 0 পাচ্ছি, আর n এর মান যদি 1 হয় তাহলে পাই পাচ্ছি। তাহলে একটা বিন্দু আমরা পাচ্ছি পাই যেটা 0 থেকে 2 পাই এর মধ্যে অবস্থিত। তাহলে এখানে পাই একে সিদ্ধ করছে, তাহলে x = পাই হলে y = পাচ্ছি আমরা, তাহলে x = পাই হলে y = পাচ্ছি 1 - cos পাই। তো cos পাই এর মান হচ্ছে 0, তার মানে 1। তার মানে যেহেতু dy dx 0 হলে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়, অতএব পাই x = পাই হলো 1, তাহলে পাই 1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। তাহলে এটাই উত্তর। ঠিক আছে।